হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখছো তো সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি, মানে ক্যামেরা অন করবো কী করে, কাচতে গেলে কথা বলতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়। তাই ভাবলাম যখন ছাদে যাব তখনই তোমাদের সঙ্গে কথা বলবো। আর সকাল সকাল আমি কেচে নিই কেন বলো তো? তাহলে পরে প্রথম কথা, প্রকৃতির মতিগতি বোঝা যায় না, মানে আকাশের মতিগতি কিছু বোঝা যায় না, কখন বৃষ্টি আসবে না আসবে। এই রোদ এই মেঘ, দেখো আকাশ কিন্তু মেঘ মেঘে ভরা, মাঝে মাঝে মেঘ আসছে, মাঝে মাঝে দেখো সূর্য আবার ডুবে যাচ্ছে, মেঘে মেঘে সূর্য কখনো ঢেকে যাচ্ছে, আবার সূর্য উঠছে। তা সকাল সকাল কেচে দিলে একটা প্লাস পয়েন্ট কী বলো তো, শুকিয়ে যাবে নিশ্চিন্তে। আমি ওদিকে রান্নাঘরে ঢুকলে পরে নিশ্চিন্তে রান্নাবান্না করতে পারবো, কোনো টেনশন থাকবে না, বাবা ওই কাঁচা আছে কাচতে হবে। আর কি বলো তো, রান্নার পরে কাজকর্ম সেরে যদি আমি কাচতে বসি না, এনার্জিটাই চলে যায়। সকালবেলায় যদি আমি কেচে দিই, ফুল এনার্জি নিয়ে ফুল দম নিয়ে আমি কাচতে পারি। আর একটা বিশাল এক্সারসাইজ তো আছেই শরীরের, তো সেই জন্য কাঁচা টাচা আগে করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, তখন বেলা হলেও আমার কোনো ক্ষতি নেই। আর এটাও মনে মনে শুকিয়ে যাবে, আর রোদ হোক বৃষ্টি হোক, তাই না, সেই টেনশনটাও থাকবে না। তাহলে এই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল উঠেই কেচে দিই, জানো তো। আমার 7:45টার মধ্যে কাঁচা ধোয়া হয়ে গেল। এবার রান্নাঘরে যাবো, ব্রেকফাস্ট রেডি করবো। আর আটা মেখে রেখে এসেছি, রুটিটা করবো, তরকারি করবো। চলো, রোদ লাগছে, চরম গরম লাগছে, চলো ছাদে যাই, এই ঘরে যাই। চলো, এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তাই না? প্রকৃতির ভাবগতি বোঝা কি সম্ভব? তবে হ্যাঁ, এখন অবশ্যই সম্ভব। স্যাটেলাইটের যুগে আমরা নিউজের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, আমরা বিশেষ করে নিউজের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরে যাই যে কবে ঝড় আসছে, বৃষ্টি কদিন বাদে হবে, ঝড় তুফান এসব কিন্তু অগ্রিম খবর আমরা কিন্তু পেয়ে যাই। তাহলে আমরা অ্যালার্ট থাকতে পারি, নিজেরা নিজেদেরকে একটু তৈরি রাখতে পারি, তাই না? তো অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে। এই জন্য আর কাকে ধন্যবাদ দেবো? স্যাটেলাইট যারা আবিষ্কার করেছে, এইসব আবিষ্কারকর্তাকে ধন্যবাদ দিয়ে ছোটো করা যাবে না। মানে ওনাদেরকে কি বলে আমি কি ধন্যবাদ দেবো, কি দেবো, তার ভাষা আমার কাছে নেই। তাহলে চলো নিচে যাই। এইদিকে কলমি শাকগুলো খেয়েছিলাম, অর্ধেকও না, 3 ভাগের 1 ভাগ খেয়েছি। আর এগুলো দেখেছো, ফুলে পেঁপে কি সুন্দর তাজা হয়েছে, সবুজ বেড়ে উঠেছে। এই বৃষ্টির জল পেয়ে একদম তরতরিয়ে বেড়ে উঠেছে, কি সুন্দর না। আর বিশেষ করে নিজের জায়গায় কলমি শাক, কোনো নোংরা জায়গা না, কোনো বিষ নেই, সার নেই, তাই না? তো এগুলো তুলে খেতে হবে। আজকে তুলবো না, কিন্তু একদিন তুলে খেতে হবে। দেখছো কত সুন্দর হয়েছে কলমি শাকগুলো, আর পাতাগুলো বড় বড়। হ্যাঁ, আর এই কলমি শাকে প্রচুর ক্যালসিয়াম আছে, প্রচুর। হাড় শক্ত করার জন্য এই কলমি শাক খাওয়া খুব উপকার। আবারও বলছি, প্রচুর ক্যালসিয়াম আছে কলমি শাকে, সস্তার একটা শাক। তরকারি করছি পটল আলু চচ্চড়ি 5 ফোড়ন দিয়ে, কিন্তু রিজু বলছে ওই যে নাক শিটকাচ্ছে, পটলের তরকারি না, এই পটলের তরকারিটাকে আমি তড়কা বানাবো, জানো। এই দেখো, তড়কা মশলা দিয়ে দেবো একটু, তারপরে একটু তড়কা ফ্লেভার আসবে। হাতের কাছে এইটা ছিল, এই মশলাটাই আমি অ্যাড করে দিলাম, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে, মানে গন্ধ আসবে, বুঝতে পারছো তো, তড়কা গন্ধ আসবে। তাহলে এক একদিন স্বাদের পরিবর্তন। রান্নাকে নিয়ে আমি রিসার্চ করছি, তাই না বাবা, রিসার্চ, কত বড় কথাটা বলে ফেললাম বলো তো। নিজেকে কত ভালো লাগে তখন না, রিসার্চ ব্যাপার, কথাটা শুনলে। তো ঠিক আছে, এই মশলাটাই দিলাম। আবার জানো, ম্যাগি মশলাও অ্যাড করি। যে কোনো তরকারি একদিন খেতে খেতে যখন ভালো লাগে না, ভাবি একটু ম্যাগি মশলা দিয়ে দিই। তোমরা খেয়ে দেখবে, একটা দিন স্বাদ পরিবর্তন করে দেখবে এইসব মশলাগুলো তরকারির মধ্যে দিয়ে, একটু অন্য নতুনত্ব খেতে লাগবে। তাহলে এটা করে নিই। চলো, 8:30 বাজে, রুটি তরকারি কমপ্লিট হলো। এবার আমি একটু বসবো। এবার না বসলে না পারবো না, মেশিনটাকে একটু ঠান্ডা করতে হবে, তাই না? মেশিন ঠান্ডা না করলে মাথা গরম হয়ে যাবে, আমার মেশিন গরম হয়ে যাচ্ছে, সাথে সাথে আমার মাথাও গরম হয়ে যাবে, কাজ উল্টোপাল্টা হয়ে যাবে মেশিন গরম হলে। পাখার তলায় বসে আগে মেশিনটাকে ঠান্ডা করে নিই, হেড অফিসটাকে ঠান্ডা করে নিই, তারপরে আবার রান্নাঘরে যাবো। আর আবহাওয়া মুখ ভার করছে, মাঝে মাঝে মুখ ভার করছে, আবার রোদ উঠছে, তাই ভাবছি। আর তোমাদের বললাম না ফ্রেন্ডস, জানো তো, এই ইসরো থেকেই কিন্তু আবহাওয়ার আপডেটগুলো আমরা পেয়ে থাকি, ইসরো রিসার্চ সেন্টার থেকে। আর আমাদের পশ্চিমবঙ্গের কত বাচ্চা বাচ্চা ছেলে বৈজ্ঞানিক হয়েছে বলো তো, ইসরোতে কাজ করছে, বৈজ্ঞানিক হয়েছে। মানে তাদের মা বাবার তো গর্ব হয়, সন্তান আছে বলে ইসরোতে বৈজ্ঞানিক হয়েছে। আর তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ মাথা উঁচু করে আছে, তাই না? ইসরোর মতো জায়গায় বৈজ্ঞানিক হওয়া, ওখানে স্থান পাওয়া কত বড় ব্যাপার বাবা, ভাবলে একেবারে ভাবতে পারি না এইসব ব্যাপার, তাই না? আমরা ছোটোখাটো মানুষ, এসব ভাবতে পারি না।
বিশাল ব্যাপার। মশলা দিয়ে খাবার রিসার্চ করছি, না না, রিসার্চটা সবাই করতে পারে, শুধু বৈজ্ঞানিক কেন, সমস্ত বিষয় এক্সপেরিমেন্ট করাকেই বলা হয় রিসার্চ। এই তরকারিটাকে আরও ভালো ভালো কী করে, যারা হোটেল ম্যানেজমেন্ট করছে বা হোটেলে খাবার সংক্রান্ত নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা আছেন, তারা তো প্রতিনিয়তই রিসার্চ করছে যে এই খাবারটাকে আরও কী করে বেটার করা যায়, আরও নতুন মশলা অ্যাড করা যায়। এই খাবার বলো, খাবার দাবার, পোশাক আশাক, বিভিন্ন জিনিস, এই মাটিটাকে কীভাবে সার দিয়ে পরিষ্কার মানে পরিশুদ্ধ করা যাবে, এই মাটিটাকে কীভাবে ফসলের জন্য উন্নত হবে, কোন সার আরও বেটার হবে, যে চাষের গ্রোথ আসবে চাষের ক্ষেত্রে, এর সর্বক্ষেত্রেই রিসার্চ, যেটাকে নিয়ে বেশি বেশি করে আরও জানা যাবে, আরও তার থেকে ভালো কি ফল পাওয়া যাবে, তাই না? তো সেটাই হচ্ছে রিসার্চ, সব কিছু বিষয় নিয়েই রিসার্চ করা যায়, তাহলে সবাই কিন্তু বৈজ্ঞানিক, মানে রিসার্চ এক্সপেরিমেন্ট করাকেই রিসার্চ বলা হয়, তাই না? সে যে কোনো বিষয়ের উপরেই হতে পারে। তো আমি একটু মাথা ঠান্ডা হাঁটতে গিয়ে মর্নিং পার্কে গিয়ে এই যে বকুল ফুলগুলো তুলেছিলাম, আজকে 15 দিন প্রায় হতে গেল। আহা হা হা, কি যে মিষ্টি গন্ধ, সে আর তোমাদের কি বলবো। যারা এই বকুল ফুল হাতে নিয়ে গন্ধ শুকেছো, তাদের তো আর বলতেই হবে না, তোমরা একবার শুকে দেখো, এরকম মালা বানিয়ে 10-15 দিন গন্ধ থাকবে। তো জানো, যখন আমি তুলছিলাম, পথের ধারে লোক মারিয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া পাড়া দিয়ে চলে যাচ্ছে, রাস্তায় ফুলগুলো পড়ে যাচ্ছে, ভিত সাদা ভিত হয়ে আছে, কিন্তু কেউ আর একে মর্যাদা দিচ্ছে না, বুঝলেন? আমার পছন্দ, আমার শখ, তাই আমি এগুলো তুললাম, কিন্তু কেউ মর্যাদা দিচ্ছে না, এ পায়ে টায়ে চটকে মোটকে সবাই চলে যাচ্ছে। তো এ গোলাপ ফুলের থেকে কোন অংশে কম? গোলাপ ফুল স্থান পেয়েছে আমাদের ফুলদানিতে, টবে, কিন্তু এ স্থান পায়নি, কিন্তু এ কিন্তু টবে ফুলদানিতে স্থান পায়নি, এর মান সম্মান নেই গো, এর মান সম্মান নেই। গোলাপ ফুলের মান সম্মান আছে, ওই জন্য টবে স্থান পেয়েছে, কিন্তু মান সম্মান নেই কেন? মান সম্মান, কি সুন্দর গন্ধ অনুভব করছি এখনো ঘরে রেখে। তো গন্ধের জন্যই তো ফুল ঘরে রাখি, গোলাপ ফুল এই টবে রাখবো, ফুলদানিতে রাখবো, রজনীগন্ধা রাখবো, 2-4 দিন পর ব্যাস শুকিয়ে মরে গন্ধ চলে যাবে, পচা গন্ধ বেরোবে, পচা দুর্গন্ধ, বাবা একেবারে সেই গুয়ের থেকেও অখাদ্য গন্ধ, তাই না? কিন্তু এ মিষ্টি গন্ধ, আজকে 10-15 দিনের বেশি হতে গেল, কি সুন্দর মিষ্টি গন্ধ। কিন্তু জানো তো, মানুষের ক্ষেত্রেও এরকম, মানুষের ক্ষেত্রে এরকম কেন বলছি দেখো, পাশাপাশি একটা গরিব মানুষ একটা বড় লোক, সবার ক্ষেত্রে হয় না, আমি বলছি এই গল্পটা, একটা গরিব মানুষ বড়লোক মানুষের বাড়িতে যা, ভয় পাবে, বাবা এ গরিব মানুষ এসে পাত্তায় দেবে না, বসতেও বলবে না, চা করা তো দূরের কথা, এ কতক্ষণে যাবে। আবার অনেকে তো দরজাও খোলে না, ডেকে যায়। অনেক গরিব ভিখারি বা কি বলবো, আত্মীয় স্বজন যদি গরিব হয়, বড় লোকের বাড়িতে গেছে, এরকম ঘটনা অনেক হয়েছে, তো সেখানে সে পাত্তা পায় না গো, পাত্তা পায় না, বসতে দেওয়া দূরের কথা, দরজাটাও পর্যন্ত খুলে না। এরকম সব বড় লোকেরাই করে না, সবার মানসিকতা কিন্তু সমান না, কিন্তু অনেকে করে। গরিব মানুষকে কেউ মর্যাদা দিতে চায় না, ভয় পায়, জানো তো, কিন্তু ওদের মানসিকতা কিন্তু বড়, গরিব মানুষের মানসিকতা কিন্তু বড়। একটা গরিব মানুষের বাড়ি বড় লোক যাক, গাড়ি নিয়ে বড় লোক সেজে গুজে যাক, কোথায় যে রাখবে, কি খেতে দেবে, মানে ব্যস্ত হয়ে পড়ে, কি উদ্বেগ, একজন এসছে, আসুন বসুন, কি খাবেন, কি যত্নার্থী, কি অমায়িক ব্যবহার, বলো? পারলো তাকে অসম্মান করতে, দরজা না খুলে রাখতে, তাকে হাত ধরে তাকে ঘরে এনে বসালো, আপ্যায়ন করলো, যতটা পারলো ততটাই সে আন্তরিকতার সাথে দিল। হয়তো মাছ মাংস খাওয়াতে পারিনি, ডাল ভাত খাইছি, কিন্তু প্রচুর আন্তরিকতা, ভালোবাসা তার মধ্যে ছিল। কিন্তু একটা বড় লোকের বাড়িতে গেলে গরিব মানুষ কিন্তু একটু বসতেও পারে না, এক গ্লাস জলও হয়তো পারে না। সবার ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের সমাজ জীবনে ঘটেই থাকে, এগুলো বাস্তব উদাহরণ থেকেই আমি বলছি, কিন্তু দেখো তোমরা মিলিয়ে, তাহলে কিন্তু সেই গরিব মানুষটা কিন্তু সেই বড়লোক মানুষটাকে কিন্তু সম্মান দিয়েছে, নিজে সম্মান পায়নি, কিন্তু সে সম্মান দিয়েছে, সম্মান দিতে জানে, মানুষকে কখনো ছোট করতে নেই। রবীন্দ্রনাথের কথায় আছে না, সবার উপরে মানুষ সত্য, তাই না? মানুষকে সম্মান করতে হবে, মানুষকে মানুষ বলে মর্যাদা দিতে হবে, সে গরিব হোক, বড়লোক হোক, ভিখারি হোক, যেই হোক, তাই না? মানুষকে মানুষের সম্মান দিতে হবে। সকালবেলায় ভুট্টা হাতে নিয়ে বসে আছি, রিজুর বাবা কালকে 3টে ভুট্টা এনেছে, জানো তো, ভুট্টা কিন্তু প্রচণ্ড উপকারী, কিন্তু ঠিক থাকতে হবে, দাঁতের জোর থাকতে হবে, দাঁতটা মজবুত, আর দাঁত থাকতে হবে, প্লাস দাঁতের জোর বাড়াবে। এই ভুট্টা এমন উপকারী, বাবা এ ফেললা ভেবো না, এ দারুণ জিনিস, এ দারুণ উপকারী গো। আমেরিকায় আফ্রিকায় মানুষের ভুট্টা খেয়ে বেঁচে আছে, জানো, বেশিরভাগ মানুষ আমেরিকা আফ্রিকার মানুষ ভুট্টা খেয়ে বেঁচে আছে। এর থেকে তো পপকর্ন তৈরি হয়, তোমরা জানো, একটা বিশাল বিখ্যাত জিনিস পপকর্ন, আমরা সিনেমা হলে এনজয় করতে পপকর্ন চিবাই,
এই পপকর্ন সবাই জানো। আর ভুট্টা থেকে কত কিছু তৈরি হয় এটাও জানো। ওটস তৈরি হয়, তারপরে ওটা কি খাই আমরা জানো, কর্নফ্লেক্স। ওটস কর্নফ্লেক্স এগুলো তো ভুট্টা থেকেই তৈরি হয়। প্রচুর ফাইবার আছে। ভুট্টার উপকারিতার কথা কি বললে শেষ হবে না, ইতিহাস হয়ে যাবে। প্রচুর ফাইবার আছে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে যায়, যাদের পায়খানার প্রবলেম আছে, ডেলি ডেলি ক্লিয়ার করে পায়খানা হয় না, পেট পরিষ্কার হয় না, তারা ওটস তো খায়, তার সাথে ভুট্টাও খাবে। একেবারে কি বলবো, একবার প্রাকৃতিক থেকে গাছ থেকে ঝম করে তুলে এনে পুড়িয়ে টুড়িয়ে খেয়ে নেবে। আর যাদের কাছে গাছ নেই তারা কি করবে, বাজার থেকে কিনে এনে পুড়িয়ে একটু লেবু মাখিয়ে খেয়ে নেবে। প্রচুর উপকার, কোষ্ঠকাঠিন্য সেরে যাবে। আর একটা কোলন ক্যান্সার, হ্যাঁ কোলন ক্যান্সার আজকাল মানে প্রায় হচ্ছে, অনেক পরিবারে হচ্ছে। কোলন ক্যান্সারের যাদের সমস্যা এসে গেছে, ডাক্তার আগেই কিন্তু প্রেসক্রিপশন করবে এই ভুট্টা খাওয়ার ক্ষেত্রে। কোলন ক্যান্সার কমায়, মারাত্মক একটা রোগ, যা ক্যান্সার কিন্তু আমাদের ঘরে ঘরে হাতছানি দিচ্ছে। তাছাড়া আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে, ভিটামিন এ বি ই মানে প্রচুর প্রচুর গুণাগুণ। এই গুণাগুণগুলো আমি শেষ করতে পারবো না। তো ক্যান্সারের সমস্যা, রক্ত অল্পতা, অ্যানিমিয়া, তাহলে কোনটা বাদ গেল? প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এই ভুট্টার অবদান ভোলা যাবে না বাবা। তাহলে এগুলো বিকালে লেবু দিয়ে পুড়িয়ে, লেবু দিয়ে একটু বিট নুন দিয়ে মাখিয়ে জবরদস্ত করে বিকালে ছাদে ঘুরতে ঘুরতে খেতে হবে, তাই না? প্রচুর উপকারিতা। বাচ্চারা বেশি বেশি করে ভুট্টা খাবে, বাচ্চারা। আর দাদুরা যারা ডাক্তার পড়ে গেছে তাদের কি বলবো, তাদেরকে ওটস খেতে হবে। আর নয়তো এই ভুট্টা মিক্সিতে একটু বেটে বুটে দিতে হবে, একটু খাটনি করতে হবে। কিন্তু প্রচুর উপকার, একবার প্রকৃতি থেকে পাওয়া জিনিস, এর উপকারিতা কি বলবো, তাই না? প্রচুর উপকারিতা। সোনার বাংলা বাংলা চানাচুরটা ঢালতে হবে, টক ঝাল মিষ্টি, খাট্টা মিঠা, খাট্টা মিঠা, ইয়া হে খাট্টা মিঠা, টক ঝাল মিষ্টি। এই এই চানাচুরটা না দারুণ লাগে। এই রাজা খাইতে হয় এই চানাচুর, সোনার বাংলা চানাচুর দারুণ লাগে। একটু সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেলে পরে ছেলেপিলেরও একটু পেটটা ভরে। আর কি খাবো করে একটু মুড়ি চানাচুর খাই। কিন্তু চানাচুর কিন্তু বেশি খাওয়া ভালো না, একদম বেশি খাওয়া ভালো না, মাঝে মধ্যে খেতে হবে, অল্প পরিমাণে। নানান সমস্যা হয় চানাচুরে, জানো তো। কিন্তু ওই ছেলেপিলের ঘর এনে রাখতে হয়, কখন কি বায়না করে, সন্ধ্যেবেলায় বায়না করলে একটা কিনে এক একটা দিতে হয়। তো একটু খিদে পাবেই মাঝে মাঝে। আর এই সেদিনকে ইজু দেখিয়েছে তোমাদের এই বেকারি বিস্কুটটা ঢালবো, বুঝলে? এই বেকারি বিস্কুটটা ঢালতে হবে। ওই নিউট্রি চয়েস বিস্কুটটা কিন্তু শেষ হয়ে গেছে, 7 দিনেই শেষ হয়ে গেছে। তাহলে এগুলো ঢেলে ফেলি ঝটপট, তারপরে কাজে আর দিই। আলুর পোস্ত, রিজুর বাবার শখ হয়েছে আজকে ঝিঙে দিয়ে আলু পোস্ত খাবে। উফ, নাজেহাল অবস্থা। এই পোস্ত বলছে, পোস্ত খুব অহংকার, জানো তো, এই পোস্ত খুব অহংকার। এ বলছে যে সহজেই আমাকে মিক্সিতে ফেলবি আর বেটে নিবি, অত সহজ হবে নাকি? মানে দামি জিনিসের অহংকার আর কি, কি বলবো বলো বাবা। এতে বাড়তে পারলাম না, এই মিক্সিতে এইটুকুনি মানে কি বলবো, আমাদের আন্দাজে অনেকটাই। তো ওই নিয়েছি, মিক্সির মধ্যে হচ্ছে না, মিক্সি ঘুরে চলেছে, মিক্সির মতো হচ্ছে না। 3-4বার ট্রাই করে হলো না। এই যন্ত্রপাতি নিয়েছি, ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে ছাঁকলাম, জল পড়ে গেল, এই পোস্তগুলোর মধ্যে উঠে আসলো, আবার শিলনোড়া বাটতে হলো। এটা আমাকে বার করিয়ে ছাড়লো, হাতে ব্যথা ব্যথা দিয়ে দেখি এই পোস্ত। তারপরে এখন এখানে পিসছি। বাবা রে বাবা, এই দামি জিনিসের এত অহংকার, এই আমি জানতাম না, বলো? এত অহংকার, এত অহংকার করা ঠিক না। মানুষের হাত পা ব্যথাগুলো দেখতে হবে না? অহংকার করলে হবে? হাত পা কোমরে ব্যথায় মরছে আর যেহেতু তুমি অহংকার করছো। অহংকার করতে নেই। এই পোস্ত কিন্তু অহংকার করেছো বলেই তোমায় কেউ খায় না, যে তোমার তো অহংকার বলেই সব লোকে খায় না। একটু একটু কিনে যখন ইচ্ছা তাই খায়, তাই না? আর যদি সরল সাদা হতো, অল্প দাম হতো, তাহলে লোকে খেত, তাই না? এত অহংকার করেছো বলেই মরেছো। ওই জন্য ঘরে এখন কেউ উঠতে পারে না, খাওয়া উঠেই যাবে পোস্ত। বড় অহংকার আস্তে আস্তে তোমাকে সবাই ভুলেই যাবে, তাই না? বলো ফ্রেন্ডস, আস্তে আস্তে অহংকার যত করবা তত তোমাকে সব ভুলে যাবে, তোমার নামই ভুলে যাবে। পোস্ত বলে কিছু আছে, নামই ভুলে যাবে, তাই না? তাহলে বেঁধে নি, হাঁপিয়ে যাচ্ছি, জানো? এই শিলনোড়ায় বাড়তে গেলে আমি হাঁপিয়ে যাই, খুব কষ্ট হয়, হাতের জোর নেই। তারপর কাঁচা ধোয়া করে এসছি না, আরো এনার্জি কমে গেছে। এইবারে জব্দ হয়েছে এই অহংকারী পোস্ত, এইবারে জব্দ হয়েছে গো। এইবার এর মধ্যে দিয়ে দেবো। পোস্তকে বলছি অত অহংকার করিস না রে বাবু, এমনি তো যা অহংকার বেড়েছে, দামের ঠেলায় লোকে তোকে ভুলতে বসছে, মানে খাওয়া দাওয়া ভুলে যাচ্ছে। দরকারই তোর কাছে যাবে, যা মানে যখন একটুখানি খাওয়ার ইচ্ছা হবে তখন অল্প করে নিয়ে আসবে, ব্যাস। বোঝা বোঝা আর আনতে পারবে না তোরে। তোর এই অহংকার নিয়ে তুই থাক, তোরে সবাই ভুলেও যাবে।
তোর নাম তোর গুণ সব ভুলে যাবে, পোস্ত বলে কেউ আছিস। আর একদিকে দেখো এর কোনো অহংকার নেই, এই মুসুরির ডাল ভিজানো দিলাম, ডালের বড়া করবো, 1 মিনিটও লাগলো না, একেবারে পিষে পিষে একাকার মিহি হয়ে গেল। এর কোনো অহংকার নেই, এই মুসুরি ডালের কিন্তু কোনো অহংকার নেই। এই গরিব মানুষের একটাই খাবার, বুঝতে পারলে? প্রচুর পরিমাণে প্রোটিন আছে এই মুসুরি ডালে, প্রচুর প্রোটিন আছে, জানো তো এর উপকারিতা। তো মাছ মাংসের সমান গুণ কিন্তু এই মুসুরি ডালে, যেমন তেমন করে খাও, আলু সিদ্ধ দিয়ে খেয়ে নাও, ব্যাস একেবারে অমৃত। আমার তো খুব ভালো লাগে আমাদের বাড়িতে মুসুরি ডাল আলু সিদ্ধ। এই সিদ্ধ ডাল করো, বড়া করো, বড়া ঝোল করে, যে শীত পুটুলিতে রেখেছি মুসুরির ডাল, এই সিদ্ধ দেবো, এই সিদ্ধ কাঁচা পেঁয়াজ আছে তেল দিয়ে মাখবো, আর আলু সিদ্ধ দিয়েছি, তাহলে এর একটা ভালো খাবারের জিনিস, তাই না? এর আমি বদল করবো না, বড় অহংকারী। তাহলে আজকে রান্না হচ্ছে কি জানো তো, বিশেষ কিছু রান্না করবো না, এই যে আলু পোস্ত, এই যে ডালের বড়া, এখানে কুটুলিতে ডাল দিয়ে দিয়েছি, মুসুর ডাল সিদ্ধ, এই যে আলু দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, এই হবে আজকে রান্না বান্না। আর কি করবো না, আর কিছু করবো না, আর কিছু লাগে নাকি, গরম গরম ভাত করবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। ও অবশ্যই পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজবো, এই দিয়ে খাওয়া দাওয়া সেরে ফেলবো। তো এইটুকু করে নিই, হ্যাঁ, এটা নামিয়ে ফেলি, বড়াটা ভাজি, খাবার সময় আবার বড়াটা ভাজতে হবে। কিন্তু সবচেয়ে সিংহাসনটা কি সুন্দর লাগছে না, মন করে পুজো করলাম। আলু পোস্ত দিয়ে আমি আগে খাবো, এই সেদ্ধ টেদ্ধ দিয়ে পরে খাবো। এর অহংকার নিয়ে থাকুক, এর দামের অহংকার, গুণের অহংকার, সব কিছু নিয়ে থাকুক, এই ডালই বেঁচে থাকুক, সারা জীবন আমাদের পাতে ডাল পড়ুক, তাই না? এই যত অহংকার করবে তত মরবে, তাই না? অহংকার পতনের কারণে বস্তা পচা হবে, পোকায় খাবে একে। আর এই মুসুরির ডাল সবাই রোজ রোজ খাবে, বড়া করে, ডাল করে, সিদ্ধ, অনেক রকম মেনু হয় মুসুরির ডালের, আর প্রোটিনতা তো আছেই, মানে গুণাগুণ তো আছেই, কিন্তু এর অহংকার নিয়ে মরুক, অহংকার করতে গিয়ে, তাই না? আর যেতে যেতে রবীন্দ্রনাথের সেই কবিতার বিখ্যাত লাইন, সবার উপরে মানুষ হতো, তাহার উপরে নয়, সকল মানুষকে ভালোবাসতে হবে, কোনো মানুষ ছোট বড় নয়, মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে, আর সকল মানুষকে ভালোবাসতে হবে, কারণ মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে, মানে মানুষকে ভালোবাসা হলেই ভগবানকে পাওয়া যায়, তাই না? তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই ভালো করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরের যত্ন নেবে, আর বেশি বেশি করে ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের মতো